নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওতে অনেক কিছু নিউজ কভার করব। প্রথমেই আমরা এফআইআই এবং ডিআইআই ডেটা দেখে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন, এই এফআইআই আবার তাদের সেলিং শুরু করে দিয়েছে। 1059 কোটি সেলিং আজকের দিনে করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই ডিআইআই এরা গত কয়েকদিন ভারতীয় মার্কেট থেকে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো আজকের দিনে আবার এই ডিআইআই এরা এই ভারতীয় মার্কেটকে সামাল দিয়েছে। এরা প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি শেয়ার কিনেছে। এরপরে আমেরিকান মার্কেট ডাও জোন্স দেখতে পাচ্ছেন একদম সামান্যই লাল নিশানায় ট্রেড করছে, খুব বড় মুভমেন্ট কিন্তু নেই। আর আমাদের ইন্ডিয়ান এরিয়ার গুলো কেমন ট্রেড করছে, ইনফোসিসের এরিয়ার দেখতে পাচ্ছেন 1.80% পড়া। তারপরে এইচডিএফসি ব্যাংকের এরিয়ার 3.40% ডাউন। উইপ্রো এটা 2.28% পড়েছে। আইসিআইসিআই ব্যাংক 0.15% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব পড়েছে 1.58% এবং এই যাত্রা অনলাইন এটাও 3.48% পড়েছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে এরিয়ার গুলো সবই এই লাল নিশানে কিন্তু ট্রেড করছে। আর যদি গিভ নিফটির কথা বলি, এই গিভ নিফটিতে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, একদম সামান্য সবুজেই এই যে গিভ নিফটি এটা রয়েছে। আর এরপরে আমেরিকা এবং ইরানের মধ্যে কি চলছে দেখুন, বিভিন্ন রিপোর্ট সামনে আসছে, কোনো ক্লিয়ারিটি কিন্তু এই সময় পাওয়া যাচ্ছে না। যেমনটা দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প এর আগেই বলে দিয়েছিল যে আজকের দিনে এই আমেরিকার ডেলিগেশন তাদের ইসলামাবাদে যাচ্ছে এবং আজকের দিনে কোনো একটা ডিল সাইন হয়ে যাবে। এবং তারপরে পাকিস্তান তারাও দেখতে পাচ্ছেন এরকম রিপোর্ট সামনে রেখেছিল কি, যে ইরান মে জয়েন পিস টক্স। তো আজকের দিনে আরো একবার এই যে পিস টক্স এটা হওয়ার কিন্তু কথা ছিল। আর এই পাকিস্তান যে বলছিল ইরান আবার আজকে জয়েন করতে পারে, তো সেই টাইমটা কটাই ছিল এইখানে দেখতে পাচ্ছেন। এই যে নিউজ এটা এসেছিল মোটামুটি এই 8:44 এই সময় করে, কিন্তু তারপরে ইরান তারা কি বলছে, ইরান কিন্তু এই ব্যাপারগুলোকে নাকচ করছে। দেখতে পাচ্ছেন ইরান সেস নো ডিসিশন ইয়েট অন জয়েনিং পাকিস্তান টক্স উইথ ইউএস। মানে এই ইরান তারা কিন্তু তাদের দিক থেকে আর এই আমেরিকার সঙ্গে কথা বলতে চাইছে না। আর ইরান যে কথা বলতে চাইছে না তার পেছনে কারণ কি, এই আমেরিকা কি করেছে, এই ইরানিয়ান ফ্ল্যাগ থাকা একটা শিপকে সিজ করে নিয়েছে, বিভিন্ন অ্যাটাকও চালাচ্ছে এই ইরানের শিপের উপরে। এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ইরান তারাও এই আমেরিকার ওয়ারশিপের উপরে এই যে ড্রোন অ্যাটাক সেটা লঞ্চও করেছে। মানে দুপক্ষই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নতুন নতুন অ্যাটাক কিন্তু শুরু করছে। তার সঙ্গে সঙ্গে ইরান বিগ রেসপন্স দেবে এরকম হুমকিও দিয়ে রেখেছে। আর এর সঙ্গে সঙ্গে যদি সিজফায়ারের কথা বলি, এই যে সিজফায়ার এটা আগামীকাল অর্থাৎ 22 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলে রেখেছেন এই যে সিজফায়ারের টাইম তিনি আর বাড়াবেন না। তো এটাই দেখার থাকবে এই ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের টাইমটাকে বাড়াচ্ছেন নাকি এইখানে এন্ড করে দিচ্ছেন, আবার নতুন অ্যাটাক শুরু করছেন। অনেক অ্যানালিস্ট আবার এটাও মনে করছে এই যে সিজফায়ার ঘোষণা হয়েছে এতে দুপক্ষই আবার নতুন করে বড় অ্যাটাকের জন্য রেডি হচ্ছে এবং বিশেষ করে আমেরিকার নাম কিন্তু সামনে আসছে। কারণ এতদিন ধরে যুদ্ধ চলাতে এই যে অস্ত্রের ভান্ডার সেখানে শর্টেজ দেখা যাচ্ছিল। তো দেখাই যাক এই পরিস্থিতি কোন দিকে এগোয় এবং এটাই মূলত এই মার্কেটের দিশাকে ঠিক করবে। আর এই মিডিল ইস্টের যুদ্ধে কি হচ্ছে সেটা আমরা এই ক্রুড অয়েল এটা দেখেই বুঝতে পারবো। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 95 এর কাছাকাছি রয়েছে, এই 5% বাড়া রয়েছে। এর আগেই 95 এর কাছাকাছি অনেকবার এসেছিল, এখান থেকে কখনো পড়ে গেছে কখনো বেড়েছে। যতক্ষণ 100 নিচে থাকবে মার্কেটে যে খুব বড় পতন আসবে সেরকম সম্ভাবনা কিন্তু নেই। এরপরে ট্রেড ডিলের ব্যাপারে বিভিন্ন নিউজ সামনে আসছে। আমাদের ইন্ডিয়ার বিভিন্ন অফিসিয়ালরা এই ওয়াশিংটনে গেছেন এই ট্রেড ডিলের ব্যাপারে আলোচনা করার জন্য। এবং এই ট্রেড ডিল নিয়ে কথাবার্তা কবে শুরু হয়েছে, এই এপ্রিলের 20 তারিখে শুরু হয়েছে। টানা 3 দিন ব্যাপী এই যে কথাবার্তা সেটা চলবে এবং এরপরে আমেরিকার বিভিন্ন যে টিম তারাও ইন্ডিয়াতে আসবে। এবং রিপোর্ট এটাই সাজেস্ট করছে যে মোটামুটি এই বছরের জুন জুলাই মাসের মধ্যেই একটা ফাইনাল ট্রেড ডিল কমপ্লিট হয়ে যাবে। আর এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিল এই ব্যাপারে যে কথাবার্তা এটা তো দীর্ঘমেয়াদী চলছে, কিন্তু এরই মাঝখানে একটা বড় ট্রেডের সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেছে। সেইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং সাউথ কোরিয়া এই যে ট্রেড ডিল ছিল সেটাকে আপগ্রেড করেছে। মানে আগে ট্রেড ডিল ছিল সেটাতে আরো অনেক ইমপ্রুভমেন্ট এনেছে। দেখতে পাচ্ছেন আই টু ডাবল বাইল্যাটারাল ট্রেড টু $50 বিলিয়ন বাই 2030। মানে বর্তমানে এই সাউথ কোরিয়ার সঙ্গে যা ব্যবসা হয় ইন্ডিয়া এই 2030-এর মধ্যে সেটাকে ডবল করার লক্ষ্যে দুটো বেশি এগিয়ে চলেছে। তারপরে কিছু স্টকের ব্যাপারে কিছু নিউজ দেখে নেবো। আজকের দিনে যদি দেখেন এই আদানি পাওয়ার লিমিটেড এই স্টকটাতে 0.5%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। এই কোম্পানিটা নর্মাল পাওয়ারের পাশাপাশি এই নিউক্লিয়ার পাওয়ার তৈরিতেও বিভিন্ন কাজ করছে এবং সেই ব্যাপারে কিছু নিউজ সামনে এসেছে যার কারণে বেড়েছে। এখানে দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ লঞ্চেস নিউ কোম্পানি টু জেনারেট নিউক্লিয়ার এনার্জি। এবং এই যে নিউক্লিয়ার এনার্জি সেগমেন্ট এটাই আদানি
পাওয়ারের মধ্যেই পড়ে। তারপরের কোম্পানি ট্রেন্ড লিমিটেড আজকে মোটামুটি একটা ভালোই র্যালি দেখিয়েছে, 3.10% বেড়েছে। এবং এর পেছনে কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই বোনাস দেওয়ার ব্যাপারে একটা প্ল্যান সামনে রেখেছে। যদি এবারে কোম্পানি বোনাস দেয় তাহলে কিন্তু এটাই কোম্পানির প্রথম বোনাস হবে। দেখতে পাচ্ছেন হিস্টোরিক্যালি হ্যাজ নেভার ডিক্লেয়ার্ড এনি বোনাস ইস্যু, এর আগে এই কোম্পানি কখনো বোনাস দেয়নি। আর এই ব্যাপারে কোম্পানির বোর্ড মিটিং কবে রয়েছে, 22 এপ্রিল কোম্পানির বোর্ড মিটিং রয়েছে। তো সেই বোর্ড মিটিং এ এই যে কোম্পানি তারা এই বোনাস দেওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারে। তারপরে কোম্পানি এমসিএক্স, এই কোম্পানি কি করে থাকে, এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে। মানে অনেক ধরনের কমোডিটির যে ট্রেডিং সেগুলো এই কোম্পানির যে প্ল্যাটফর্ম সেখানে হয়ে থাকে। এবং একটা নতুন সেগমেন্টে এই কোম্পানি এন্ট্রি নিতে চলেছে। দেখতে পাচ্ছেন এমসিএক্স শেয়ার ইন স্পটলাইট অ্যাজ সেবি অ্যাপ্রুভস ইনভেস্টমেন্ট ইন প্রপোজড কোল এক্সচেঞ্জ, মানে কয়লার যে এক্সচেঞ্জ সেই সেগমেন্টে এই কোম্পানি কাজ করতে চাইছিল এবং সেই ব্যাপারে সেবি অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। এবং কোম্পানি এখানে প্রায় 100 কোটি টাকা ইনভেস্ট করবে। দেখতে পাচ্ছেন কমিটস রেস 100 crore। আর এর ওনারশিপ কাদের কাছে থাকবে, দেখতে পাচ্ছেন উইথ ফুল ওনারশিপ ইনিশিয়ালি, মানে প্রাথমিক পর্যায়ে এই যে ফুল ওনারশিপ সেটাই এমসিএক্স এদের কাছেই থাকবে। কিন্তু এই যে কয়লা বলুন, বিদ্যুৎ বলুন, এগুলোর কন্ট্রোল কিন্তু গভর্নমেন্টের কাছে থাকে। তো আস্তে আস্তে কিছু স্টেপ গভর্নমেন্টের কাছে পরবর্তীকালে চলে যেতে পারে। তারপরে যদি এই টিম কোম্পানিগুলোর ব্যাপারে কথা বলি, মানে যে সমস্ত কোম্পানি নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে, তো কিছু কিছু কোম্পানি তাদের যে রিচার্জ প্ল্যান সেগুলো বাড়িয়ে দিয়েছে, কিছু প্ল্যান রিভাইজ করে দিয়েছে এবং কিছু প্ল্যান রিমুভও করে দিয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই এয়ারটেল, এদের আগে একটা প্ল্যান ছিল 799 টাকার, যেখানে 77 দিনের ভ্যালিডিটি থাকতো। এই প্ল্যানটাকে তারা ডিসকন্টিনিউ করে দিয়েছে, মানে আপনি এই প্ল্যানটা রিচার্জ করতে পারবেন না। এবং তারই সঙ্গে সঙ্গে এর আগে একটা প্ল্যান ছিল এই 859 টাকা, এই 859 টাকাতে আপনি কি কি বেনিফিট পেতেন, এই 84 দিনের জন্য ভ্যালিডিটি থাকতো, 1.5 GB করে পার ডে ইন্টারনেট থাকতো, তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড কলস, 100 SMS ডেলি, এই যে সুবিধাগুলো সেগুলো পেতেন। এবং দেখতে পাচ্ছেন সেই 859 টাকার যে প্ল্যান তার প্রাইসটাও এরা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে কত করে দিয়েছে, 899 টাকা। মানে বুঝতে পারছেন কোনো ব্যক্তি আগে 799 টাকা রিচার্জ করতেন, তো এরপরে তার কাছে যে অপশন সেটা রইল এই 899 টাকা, এই 859-এরটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে, কোম্পানির যে আরপু মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার এটা বাড়বে। এগুলো তো কোম্পানির দিক থেকে পজিটিভ ব্যাপার, কিন্তু যদি আমাদের মতো পাবলিকের দিক থেকে বলি তাহলে কিন্তু আমাদের উপর কিছুটা চাপ এই কারণে তৈরি হবে। আর শুধুমাত্র এই এয়ারটেল নয়, এর সঙ্গে সঙ্গে যদি খবর দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভোডাফোন আইডিয়া, তারাও কি করেছে, তাদের যে ট্যারিফ প্ল্যান তাতে কিছু পরিবর্তন এনেছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি করেছে, কিছু সিলেক্টেড প্ল্যানের যে প্রাইস সেগুলো ইনক্রিজ করেছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দ্য বেনিফিটস অ্যাভেলেবল ইন মেনি প্ল্যানস হ্যাভ অলসো বিন রিডিউসড, মানে এমন কিছু প্ল্যান ছিল যাতে আপনি বেশি বেনিফিট পেতেন, তো সেই বেনিফিট গুলো কমিয়ে দিয়েছে। একটা উদাহরণ হিসেবে বলছি, ধরুন আপনি 500 টাকা রিচার্জ করে এই 2.5 GB করে নেট পেতেন, আনলিমিটেড কল পেতেন, 100 SMS পেতেন। তো এখন সেই একই টাকার আপনি রিচার্জ করছেন, কিন্তু সেখানে আপনি হয়তো 2.5 GB নেট পাচ্ছেন না, 1.5 GB করে নেট পাবেন, তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড কলটা তো থাকছে, আর যে 100 SMS সেটা হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে। এরকম কিছু প্ল্যান এই যে ভোডাফোন আইডিয়া তারা সামনে রেখেছে। তবে এখনো পর্যন্ত এই জিও তাদের রিচার্জ প্ল্যানে কোনো পরিবর্তন এনেছে এরকম রিপোর্ট বা নিউজ সামনে আসেনি। তবে যদি পূর্ববর্তী কিছু ডেটা দেখি সেখানে এরকমটাই দেখা গেছে, কোন একটা কোম্পানি মানে এয়ারটেল এবং জিওর কথা বলছি, এদের মধ্যে কোন একটা কোম্পানি যখন তাদের রিচার্জের প্ল্যানে পরিবর্তন এনেছে তার একদিন দুদিনের মধ্যেই অন্য কোম্পানিটাও তাদের যে রিচার্জ প্ল্যান সেটা পরিবর্তন করে দেয়। হয়তো বা একদিন দুদিনের মধ্যে এরকম কোনো খবর শুনবেন যে জিও তাদের যে রিচার্জ প্ল্যান সেগুলো কিছুটা বাড়িয়ে দিয়েছে। এরপরে যদি কথা বলি এই অ্যালকোহল সেক্টর নিয়ে, আজকে তো এই অ্যালকোহল সেক্টর গুলোতে মোটামুটি একটা ভালো তেজি ছিল, কিন্তু এই অ্যালকোহল সেক্টর গুলো সামনে কিছুটা প্রেসারে পড়তে পারে, মানে সেল এটা কিছুটা কমে যেতে পারে। কি কারণে বলছি, কারণ এই ইলেকশন কমিশন আমাদের পশ্চিমবঙ্গ সহ আরো অনেক রাজ্যে এই যে ইলেকশন সেটা ঘোষণা করে দিয়েছে। এবং এই ইলেকশনের সময় আমরা দেখেছি বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন অশান্তি ঝামেলা এগুলো লেগে থাকে। তো সেই অশান্তি ঝামেলা এগুলো বন্ধ করার জন্য সরকার কি করে, এই যে ড্রাই ডে এগুলো ঘোষণা করে। শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে হয় না, যেখানে যেখানে ভোট হয় সেখানেই হয়ে থাকে। তো এই ড্রাই ডের মানে কি, মানে এই যে ইলেকশন কমিশন এরা এমন কিছু দিন ঠিক করে দেয় যে দিনগুলোতে এই যে ওয়াইন কোনো লিকার এগুলো বিক্রি করা যাবে না, কনজিউম করা যাবে না। এবং যদি এবারে ডেটা দেখি দেখতে পাচ্ছেন এই ইলেকশন কমিশন কবেই ডেটা পেশ করেছে, এই 20 তারিখেই পেশ করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে কবে ভোট রয়েছে, ফেজ 1-এর যে ভোট সেটা রয়েছে এপ্রিলের 23 তারিখে এবং ফেজ 2-এর যে ভোট সেটা রয়েছে এই এপ্রিলের 29 তারিখে। এবং এই রেজাল্ট কবে বেরোবে দেখতে পাচ্ছেন এই মে
2026 অর্থাৎ মে মাসের 4 তারিখে এই যে রেজাল্ট সেটা বেরোবে। এবং ইলেকশন কমিশন যখন প্রথমেই নোটিশটা বার করে, দেখতে পাচ্ছেন এই টাইম কতটা দেওয়া ছিল। এই ভোট শুরু হওয়ার 48 ঘন্টা আগে থেকে এই যে লিকার বিক্রি সেগুলো বন্ধ করার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই যে টাইম ফ্রেম সেটা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। এবং এর আগে যখন ভোট হয়েছে তখনও কিন্তু এই 48 ঘন্টায় টাইম ফ্রেম ছিল, এবারে এই টাইম ফ্রেম কেমন কি বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি এই এপ্রিলের কথা বলি, কিছু কিছু রিপোর্ট এমনও সামনে আসছে যে এই 20 তারিখ থেকেই এই যে লিকারের দোকান সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন এই 20 তারিখে বন্ধ, তার সঙ্গে সঙ্গে 21 তারিখে বন্ধ, 22 তারিখে বন্ধ এবং 23 তারিখে বন্ধ, টানা 4 দিন এই লিকারের সবগুলো বন্ধ থাকবে। তারপরে 24 তারিখ অর্থাৎ শুক্রবার এদিন কিন্তু অবশ্যই খুলবে। তারপরে যদি 25 তারিখের কথা বলি, এখনো পর্যন্ত যেটুকু নোটিশ সামনে এসেছে তাতে এটা বোঝা যাচ্ছে যে 25 তারিখ সন্ধ্যের পর থেকে এই যে লিকারের দোকানগুলো সেগুলো বন্ধ থাকবে। তবে গভর্নমেন্ট এই আজকে 20 তারিখেও যেমন অনেক দোকান সকাল থেকেই বন্ধ করার নির্দেশ দিয়েছে, এমনও হতে পারে এই যে 25 তারিখ এদিন পুরোপুরি বন্ধ থাকবে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই 26 তারিখ বন্ধ, 27 তারিখ বন্ধ, 28 তারিখ বন্ধ এবং 29 তারিখ বন্ধ। এই এপ্রিল মাসে দেখতে পাচ্ছেন কতদিন হচ্ছে, এই 20, 21, 22, 23 এইগুলো বন্ধ 4 দিন। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই 25 তারিখ হয়তো বা হাফ বেলা খোলা থাকবে, নাও খোলা থাকতে পারে। এই 25, 26, 27, 28, 29 এই 5 দিনের কথা বলা হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই মে মাসের 4 তারিখে এই রেজাল্টের কারণে এই যে ওয়াইন শপ সেগুলো বন্ধ থাকবে। আর এটা তো পশ্চিমবঙ্গের টাইমের কথা বললাম, এবং অন্যান্য রাজ্যে যেদিন ভোট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন এই যে লিকারের শপ সেগুলো বন্ধ থাকবে। তবে এই যে কথা বলছি 20, 21, 22, 23 এগুলো বন্ধ থাকবে, তার সঙ্গে সঙ্গে 25, 26, 27, 28, 29 এগুলো বন্ধ থাকবে। তবে এমনটা নয় যে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই দিনগুলোতে বন্ধ থাকবে। যেদিন যেখানে ভোট রয়েছে সেই দিনগুলোতে সেই এলাকাতে বন্ধ থাকবে, আর এই রেজাল্টের দিন পুরো পশ্চিমবঙ্গেই বন্ধ থাকবে। এরপরে আজকে কিছু কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের নাম্বার পেশ করেছে। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে E2E নেটওয়ার্ক লিমিটেড। এখানে সেলস ফ্রন্টে কোম্পানির যে রেভিনিউ সেটা অনেকটা বেড়েছে। দেখতে পাচ্ছেন এই 33.5 কোটি থেকে বেড়ে হয়েছে 85.6 কোটি, 186% জাম্প। কিন্তু এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা অনেকটাই পড়ে গেছে, 13.6 কোটি থেকে পড়ে হয়ে গেছে 6.44 কোটি। এইখানে কি দেখতে পাচ্ছেন রেভিনিউ বাড়া কিন্তু প্রফিট অনেকটা ডাউন। তবে কোম্পানি কিছু কর্পোরেট অ্যাকশন ঘোষণা করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 10:1 অনুপাতে এই স্প্লিট দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানির যে এক একটা শেয়ার সেগুলো ভেঙে 10 ভাগ হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এই 2704 রয়েছে। যদি মোটামুটি 2700 ধরে নেন তাহলে এই কোম্পানির এক একটা শেয়ার এই 270 টাকা, 280 টাকা এরকম জায়গাতে চলে আসবে। আর এরকমটা হলে কি হয়, মার্কেটে লিকুইডিটি বাড়ে। একটা উদাহরণ দিই, ধরুন আপনার কাছে এখন 2,500 টাকা রয়েছে, তাতেও কিন্তু আপনি এই কোম্পানির একটা শেয়ার কিনতে পারবেন না। আর আমাদের ইন্ডিয়াতে এই ফ্র্যাকশনাল শেয়ার কেনার কোনো অপশন নেই, অর্থাৎ কিনতে গেলে এক একটা গোটা শেয়ারই কিনতে হবে। যেহেতু আপনার কাছে 2,500 টাকা রয়েছে, আপনি কিনতে পারছেন না, কিন্তু যখনই এই শেয়ারটা 10 ভাগে ভাগ হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেকগুলো শেয়ার কিনতে পারবেন। তো লং টার্মে এর যে ফায়দা সেটা কিন্তু পাওয়া যায়। তারপরে কোম্পানি PLB গিলস লিমিটেড। এইখানে কোম্পানির সেলস একদম নিউট্রাল এবং বাকি যে ডেটাগুলো সেগুলো খারাপের দিকে। EBITDA 19% ডাউন হয়েছে, নেট প্রফিট 83% ডাউন হয়েছে। এটা খারাপ নাম্বারই এসেছে এরকমটাই বলবো। তারপরে কোম্পানি ব্যাংক অফ মহারাষ্ট্র লিমিটেড। নাম্বার মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল। এইখানে কোম্পানির সেলসও বেড়েছে 15% বাড়া, এবং নেট প্রফিট এটা বেড়েছে 36%। আর তারই সঙ্গে সঙ্গে এই অ্যাসেট কোয়ালিটি মানে এই NPA বলুন, তার সঙ্গে সঙ্গে এই যে প্রভিশনস এইগুলো ইমপ্রুভ হয়েছে। তারপরে কোম্পানি নাবকার কর্পোরেশন লিমিটেড 3.48% পরে বন্ধ হয়েছে। নাম্বার মার্কেট চলাকালীন এসেছিল। এইখানে সেলস কিন্তু ভালো ছিল, 93% সেলস বাড়া ছিল। তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটা বেড়েছিল 175%। এবং এত ভালো নাম্বারের পরেও এই স্টকে কিন্তু পতন এসেছিল। তারপরে কোম্পানি গ্রো বা বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড। এই কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। কেমন এলো কোম্পানির নাম্বার? এখানে কোম্পানির নাম্বার ভালোই এসেছে। এখানে সেলস দেখতে পাচ্ছেন 801 কোটি থেকে বেড়ে হয়েছে 1505 কোটি। এই সেলস এর দিক থেকে 88% বেশি, এবং এই নেট প্রফিট এটা ছিল 309 কোটি, সেখান থেকে 122% বেড়ে হয়েছে 686 কোটি। খুবই ভালো নাম্বার এই কোম্পানি পেশ করেছে। তারপরে PNB হাউসিং ফাইন্যান্স লিমিটেড। কেমন এলো নাম্বার? এখানে কোম্পানির সেলস 8% বেড়েছে, 2022 কোটি থেকে বেড়ে 2182 কোটি। কোয়ার্টারলিও কিছুটা বাড়া, এবং এই নেট প্রফিট এটাই 550 কোটি থেকে বেড়েছে 656 কোটি। এটাই কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তারপরের কোম্পানি ইন্দো সোলার লিমিটেড। এইখানে কোম্পানির সেলস 57% ডাউন হয়ে গেছে, 192 কোটি থেকে পড়েছে 83 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 40 কোটি থেকে মাত্র 5% বেড়ে হয়েছে 42 কোটি, এবং কোয়ার্টারলি বলতে পারি একবারই এক। তারপরে টাটা গ্রুপের কোম্পানি নেলকো লিমিটেড। এইখানে কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে? এইখানে কোম্পানির সেলস 17% বাড়া, 67.5 কোটি থেকে বেড়ে হয়েছে 79.2 কোটি, এবং এই নেট প্রফিট এটা আগে লসে ছিল, -4 কোটি লস। এর আগের কোয়ার্টারে
এবারেও লস ছিল 1.19 কোটি লস, এবং এবারে কোম্পানি 1 কোটি প্রফিট পোস্ট করেছে। এরপরে কথা হলো বেদান্ত লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। এই কোম্পানিটা ডিমার্জ হবে এরকম খবর তো আমরা আগে থেকেই শুনছিলাম, তো সেই ব্যাপারে আজকে অফিসিয়াল যে নিউজ সেটা চলে এসেছে। মানে মাঝখানে প্রসেস চলছিল, সেগুলো অফিসিয়াল ছিল, কিন্তু কোম্পানি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেদান্ত অ্যানাউন্স ডিমার্জার রেকর্ড ডেট শেয়ার হোল্ডার টু গেট 1:1 শেয়ারস ইন নিউ এন্টিটি। এই কোম্পানি ডিমার্জারের জন্য রেকর্ড ডেট কবে ফিক্স করেছে? এখানে দেখতে পাচ্ছেন মে 1, 2026 তারিখে ফিক্স করেছে। যদি এর আগে আপনার পোর্টফোলিওতে এই বেদান্তের শেয়ার থেকে থাকে, তাহলে আপনি এই ডিমার্জ এন্টিটি এগুলো পাওয়ার জন্য এলিজেবল হবেন। এবং কি হিসাবে এই যে ডিমার্জার এটা ঘোষণা হয়েছে, দেখতে পাচ্ছেন এই বেদান্ত কোম্পানিটা আরো 4 ভাগে ভাগ হবে, মানে বাজারে মোট 5খানা কোম্পানি থাকবে। তো আপনার কাছে বেদান্ত লিমিটেড এর তো একটা শেয়ার থাকছেই, তার সঙ্গে সঙ্গে বাকি যে 4খানা এন্টিটি মার্কেটে লিস্ট হবে তারও একটা করে শেয়ার কিন্তু আপনি পাবেন, যদি আপনি এই বেদান্ত কোম্পানিটা শেয়ার হোল্ডার হয়ে থাকেন। এবং কি কি এন্টিটি মার্কেটে লিস্ট হবে, এইখানে দেখতে পাচ্ছেন 5খানা এন্টিটি লিস্ট হবে। তার মধ্যে একটা হচ্ছে বেদান্ত লিমিটেড, এটা তো থাকছেই। এর মধ্যে বিএস মেটাল, তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান জিঙ্ক, ইন্টারন্যাশনাল জিঙ্ক অ্যাসেট, এগুলোর যে ব্যবসা সেগুলো থাকছে। তারপরে একটা কোম্পানি মার্কেটে লিস্ট হবে, সেটা হচ্ছে এই বেদান্ত অ্যালুমিনিয়াম, যার মধ্যেই ব্যালকো স্টেক থাকবে। দেখতে পাচ্ছেন এর ব্যবসা হবে অ্যালুমিনিয়াম প্রোডাকশন। তারপরে বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এই নামে একটা কোম্পানি মার্কেটে লিস্ট হবে, যেটার আগে নাম ছিল ম্যালকো এনার্জি। এখানে কোম্পানির কি কাজ থাকবে, দেখতে পাচ্ছেন আপস্ট্রিম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন, মানে এই অয়েল অ্যান্ড গ্যাসের যে খোঁজ সেগুলো বাড়ানো এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাকশন এগুলো বাড়ানোই হবে এই কোম্পানির কাজ। তারপরে একটা কোম্পানি মার্কেটে লিস্ট হবে, সেটার নাম হচ্ছে এই বেদান্ত পাওয়ার। এটা আগে কি নাম ছিল, দেখতে পাচ্ছেন তালওয়ান্ডি সাবো পাওয়ার। এবং এই কোম্পানিটা কি করবে, এই পাওয়ার জেনারেশন করে থাকবে। তারপরে আরো একটা যে কোম্পানি লিস্ট হবে সেটা হচ্ছে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল। এই কোম্পানির কাজ কি থাকবে, দেখতে পাচ্ছেন এই যে ফেরাস মেটাল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই আয়রন ও স্টিল অপারেশন এগুলোর ব্যবসা। এবং তার সঙ্গে সঙ্গে আজকে বেদান্ত এই কোম্পানির জন্য একটা ছোট নেগেটিভ নিউজ এসেছে। এই বেদান্ত এরা কি করেছিল, এই জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড এই কোম্পানির ইনসলভেন্সি যে কেস চলছে, তো সেখানে আদানি গ্রুপ এই যে জল এই কোম্পানিটাকে কিনতে চলেছে। এবং সেখানে বেদান্ত গ্রুপ এরা এই অভিযোগটাই জানিয়েছিল যে বিডিং প্রসেসে কিছু গন্ডগোল ছিল। এবং সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন আজকে বড় ঘোষণা সামনে চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, বিডার ফর জল ওয়াজ ফেয়ার, তার সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্ট অ্যান্ড নট টেলর মেড। তো এর ফলে কি হবে, এই মার্কেটে জেপি পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে আদানি গ্রুপ এগুলোর জন্য এটা কিন্তু পজিটিভ খবর হবে। তারপরে কোম্পানি টিভিএস মোটর কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটা আরো একটা বড় কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে। কিসের ব্যাপারে, এইখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক থ্রি হুইলার এগুলো তৈরি করার জন্য। মার্কেটে যেমন দেখতে পাচ্ছেন বহু পরিমাণে ইলেকট্রিক ফোর হুইলার রয়েছে, ইলেকট্রিক টু হুইলার রয়েছে, সেই হিসেবে কিন্তু ইলেকট্রিক যে থ্রি হুইলার মানে 3 চাকা গাড়ি এগুলো কিন্তু খুব কমই দেখা যায়। তো এই যে প্রোডাকশন এগুলো বাড়ানোর জন্য এই হুন্ডাই এবং তার সঙ্গে সঙ্গে টিভিএস মোটর এরা পার্টনারশিপ সাইন করেছে। ইন্ডিয়ার মধ্যে এই যে ইভি থ্রি হুইলার এগুলো তৈরি করা হবে। তারপরে কোম্পানি হিন্দুস্তান কপার লিমিটেড, এইখানে কোম্পানি বড় একটা ইনভেস্টমেন্ট প্ল্যান সামনে রেখেছে। 7,188 কোটি টাকার ইনভেস্টমেন্ট এরা করতে চলেছে। এবং কতদিনের মধ্যে করবে, দেখতে পাচ্ছেন 2030 পর্যন্ত এই যে প্ল্যান সেটা সামনে রেখেছে। এবং কত কি টার্গেট আসছে, দেখতে পাচ্ছেন 12.2 MTPA ওর ক্যাপাসিটি এটা টার্গেট রেখেছে। আর এই টাকাটা কোম্পানি কিন্তু একবারে ইনভেস্ট করবে না, আলাদা আলাদা ভাবে ইনভেস্ট করবে, আলাদা আলাদা বছরে ইনভেস্ট করবে। যেমনটা দেখতে পাচ্ছেন এই 2026-এ এই 450 কোটির তারা প্ল্যান রেখেছে। তারপরে এই 2027-এ 1421 কোটির প্ল্যান, 2028-এ 1993 কোটির প্ল্যান, 2029-এ 2227 কোটির প্ল্যান, এবং এই 2030-এ এরা রেখেছে 1095 কোটি টাকার প্ল্যান। এবং কোম্পানির বর্তমানে প্রোডাকশন ক্যাপাসিটি কত রয়েছে, 4.21 মিলিয়ন টনস পার অ্যানাম। তো সেটাকে বাড়িয়ে কোম্পানি 5 বছরের মধ্যে মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 30-এর মধ্যে কত করবে, 12.20 মিলিয়ন টনস পার অ্যানাম। মানে তাদের যে ক্যাপাসিটি এটা প্রায় 3 গুণ করার লক্ষ্যে এই কোম্পানি এগিয়ে চলেছে। তারই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিটের প্রজেকশন মানে গাইডেন্স সেটা সামনে রেখেছে, তার সঙ্গে সঙ্গে এই ডিভিডেন্ডের যে গাইডেন্স এটাও সামনে রেখেছে। এইখানে প্রফিট দেখতে পাচ্ছেন আশা করছে এই 589 কোটি 2026-এ, 600 কোটি 27-এ, 669 কোটি 2028-এ, 663 কোটি 2029-এ, এবং আশা করছে এই 2030-এ এই প্রফিট হঠাৎ করে বেড়ে যাবে, এই 1568 কোটির কাছাকাছি আসবে। আর এরপরে গোল্ড এবং সিলভার, এই গোল্ড সিলভারে সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না। এই গোল্ড সিলভার একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আর আমাদের এই ইন্ডিয়ান রুপি আস্তে আস্তে কিছুটা দুর্বলই হয়ে গেছে। এই 5 দিনে যদি দেখেন মোটামুটি এটাকে টপ বলতে পারেন। এই রুপির যেটা লাল দেখছেন, এই লাল হওয়া মানে কি, এই রুপি স্ট্রং হয়েছে। মোটামুটি টপ লেভেল থেকে প্রায় 0.84% দুর্বল হয়ে গেছে এই ইন্ডিয়ান রুপি। এবং আজকের দিনের যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই ওপেনিং এটাই
0.60 কাছাকাছি হয়েছিল এবং সেখান থেকে একটা শার্প র্যালি আসে প্রায় 0.60% পর্যন্ত আজকে দুর্বল হয়েছে। কি কারণে? কারণ এর আগে আরবিআই এই ইন্ডিয়ান রুপিকে শক্তিশালী করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল এবং আজকের দিনে এরকম রিপোর্ট সামনে আসছে। দেখতে পাচ্ছেন আরবিআই রোল ব্যাকস সাম রেস্ট্রিকশনস অন রুপি ট্রেড। এই রুপি ট্রেডের ব্যাপারে আনা আরবিআই কিছু রেস্ট্রিকশন সেগুলোই আরবিআই নিজেই তুলে নিয়েছে। তো এর ফলে রুপি কিন্তু আজকের দিনে দুর্বল হয়ে গেছে। আর এরপরে কোয়ার্টার ফোরের নাম্বার মানে আগামীকাল কোন কোন কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, অনেক কোম্পানির নাম রয়েছে। যেমন তার মধ্যে দেখতে পাচ্ছেন এইচসিএল টেক রয়েছে, নেসডে রয়েছে, তারপরে সিএমপিডিআই মানে হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউশন লিমিটেড, এই কোম্পানিটা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অনেক আইটি কোম্পানি রয়েছে, এই পারসিস্টেন্ট সিস্টেম, টাটা ইলেক্সি, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন রয়েছে এবং এইখানে ফুল নামগুলো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 3611, তারপরে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট, তারপরে সাইন ডিএলএম রয়েছে, ডিবি ইন্টারন্যাশনাল, এইচসিএল টেক রয়েছে, মাহিন্দ্রা ইপিসি রয়েছে, এনডিএল ভেঞ্চার্স, নেসলে ইন্ডিয়া, পারসিস্টেন্ট সিস্টেম, পাওয়ারিকা রয়েছে, পার্পল ফাইন্যান্স, রাজরতন গ্লোবাল রয়েছে, সানটেক রিয়েলটি, ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স রয়েছে, টাটা ইলেক্সি রয়েছে এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন রয়েছে। এই কোম্পানিগুলো আগামীকাল তাদের নাম্বার টেস্ট করবে। আর ভিডিও শেষে আমেরিকার মার্কেট একবার দেখে নেবো। দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিস বন্ধ হয়েছে, মাত্র 4.87 পয়েন্ট পড়া এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটাই 0.26% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।